ওয়েলকাম ভিউয়ার্স। আমি আশা করি যে তোমরা বাড়িতে সকলে সুস্থ আছো এবং সুস্থ থাকাটাই কাম্য। হুম সব কিছুর প্রতি করোনার এমন একটা প্রভাব ইদানিং দেখা যাচ্ছে যে কোনো কিছু করতে গেলেই মনে শুধু একটা কথাই আসছে যে বাপরে করোনা করোনা করোনা, পড়াশোনা করোনা, কথা বলা করোনা। হলো শুধু বলছি কি ঘরে থাকো না, সে তোমরা ঘরে এবারে বসেও থাকতে পারো, শুয়েও থাকতে পারো, সেটা কিছু বলে না যে ঘরে কিভাবে থাকতে হবে। কিন্তু আরসি এডুকেশন যেভাবেই থাকো না কেন তোমাদের জন্য সদা সর্বদা কিন্তু তৎপর। জিন্দেগিকে সাধবি, জিন্দেগিকে বাঁধবি। হ্যাঁ, আরসি এডুকেশনের পক্ষ থেকে সকলকে করোনা বিজয়ী সংগ্রামে আরেকবার নতুনভাবে প্রবুদ্ধ করে আমি আজকের ক্লাস সূচনা করছি। সকলেই নতুনভাবে উজ্জীবিত হও। করোনা প্রতিরোধী যুদ্ধে মানবতার জয় হোক, এটাই আমরা সকলে চাই। আর সে এডুকেশন চাই। আর সে এডুকেশন প্রত্যেককে নতুনভাবে উজ্জীবিত করছে যে তোমরা সকলে বাড়িতে থাকো, সকলে সুস্থ থাকো। আর সে এডুকেশন সব সময় তোমাদের জন্য সদা তৎপর, যাতে তোমাদের জীবনের অনেকখানি পথ এখনো চলতে হবে এবং সেই জন্য জীবনের পথ চলা যাতে সুগম হয়, তোমরা চাকরি লাভ করে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও, সেই জন্য আর সে এডুকেশন সব সময় তোমাদের সঙ্গে আছে। জিন্দেগিকে সাধবি, জিন্দেগিকে বাঁধবি। যাই হোক, তো আজকের যে ক্লাস টেট বাংলা, আমি এর আগের দুটো ভিডিওতে আমি বলেছিলাম যে এটা র্যান্ডামলি ভোকাবুলারি ক্লাস চলছে। তোমরা অবশ্যই নিশ্চয়ই খাতা কলম সঙ্গে নিয়েই বসেছো। খাতা কলম যদি না আছে তাহলে ভিডিওটাকে পজ করে খাতা কলম নিয়ে এসো, তারপরে তোমরা ভিডিওটা দেখবে, কেমন? তো এর আগে দুটো ভিডিওতে আমি 50-50 করে 100 খানা বিপরীত শব্দ এবং 100 খানা ধ্বনি, এই শব্দার্থ পরিবর্তনের বিভিন্ন উদাহরণ তুলে ধরেছি। আরও আমার দুটো ভিডিও লাগবে, তাতে এইটা একটা ভিডিও, এইখানে আরও 50-50টা করে আমি ওটা বাড়িয়ে দেব। এবং একটা আমার কাছে রিকোয়েস্ট এসেছিল যে স্যার সমাজ নিয়ে একটু আলোচনা করুন। সেই সমাজ নিয়ে প্রথম আগে একটু আলোচনা আজকে হবে। আর বাংলা সাহিত্য ইতিহাস নিয়েও কিছু কিছু আমি আলোচনা করে দেবো। অনেকগুলো আলোচনা এখন আর কি করা হবে। সেই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শোনো, ভিডিওটা দেখো, এবং সর্বোপরি যে যে বিষয়গুলো তোমাদের মনে হবে বা যে যে বিষয়গুলো দরকার বলে মনে হবে তোমরা অবশ্যই সেগুলোকে খাতাতে নোট ডাউন করে নেবে। সেই জন্য ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই হাতের কাছে খাতা কলম রাখো। নেক্সট দেখো, মন্দির। মন্দির থেকে এটা হচ্ছে শব্দের অর্থ পরিবর্তনের যে 100টা করেছিলাম। তারপর মন্দির থেকে দেবালয়, ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? মন্দির শব্দের আগে অর্থ ছিল, উদাহরণ করানোর সময় বলা হয়েছে যে কোনো রকমের পাকা বাড়ি, আর বর্তমানে অর্থ হচ্ছে দেবতার উদ্দেশ্যে নির্মিত বিশেষ ধরনের বাড়ি। সুতরাং এখানে বাড়ির গণ্ডিতেই আছে, এখানে অর্থে কি হয়েছে বলো? উৎকর্ষ হয়েছে বা উন্নতি হয়েছে। ঠিক, এখানে অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ যেটা তোমাদের অপশনে থাকবে সেটাকে তোমরা কিন্তু এখানে লাইক করতে পারো, মানে লাইক করতে পারো মানে চুজ করতে পারো আর কি। নেক্সট, বৈষম্পায়ন শব্দের আদি অর্থ কি? বৈষম্পায়ন শব্দের আদি অর্থ হচ্ছে বিদ্যুৎজাত। বৈষম্পায়ন শব্দের আদি অর্থ হচ্ছে বিদ্যুৎজাত। নেক্সট, সঙ্গীত আদি অর্থ কি? সঙ্গীত শব্দের আদি অর্থ হচ্ছে নৃত্য, গীত এবং বাদ্যের সমন্বয়। উপনিষদে বলা হয়েছে, এখন যেমন আমরা সঙ্গীত বলতে শুধু গানকে বুঝি, কিন্তু উপনিষদে বলা হয়েছে নৃত্যং গীতং বাদ্যং চেতি সঙ্গীতম উচ্চতে, অর্থাৎ নৃত্য, গীত এবং বাদ্যের সমন্বয়কেই সঙ্গীত বলা হয়। এটা আদি অর্থ, আর বর্তমানে শুধু গানকে বলা হয়। নেক্সট, তৈল শব্দের আদি অর্থ হচ্ছে যে তিলের নির্যাস, আর এখন যে কোনো তৈলবীজের নির্যাস। এখানে কি হয়েছে না, এখানে বলো অর্থের কি হয়েছে? বিস্তার হয়েছে। হ্যাঁ, আগে শুধু তিলের নির্যাস ছিল, এখন যে কোনো তৈলবীজের নির্যাসকে বলা হয় তৈল। জড়ভরত শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অকর্মণ্য। জড়ভরত শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অকর্মণ্য। কেমন? নেক্সট, সমালোচনা আদি অর্থ কি? নিন্দা, কটূক্তি,
অপবাদ এবং সম্যক আলোচনা। চারটা অপশন আছে। সমালোচনা, সম্যক আলোচনা, সম আলোচনা। চারটা আছে, নিন্দা, কটূক্তি, অপবাদ এবং সম্যক আলোচনা। আদি অর্থ হচ্ছে সম্যক আলোচনা, আর বর্তমান বর্তমান ইয়ে হচ্ছে অর্থ হচ্ছে নিন্দা করা। দ্রাক্ষারস, দ্রাক্ষা রস, অ্যারো চিহ্ন দিয়ে বা সমান চিহ্ন দিয়ে আছে মদ বিশেষ, অ্যালকোহল আর কি। দ্রাক্ষা রস থেকে মদ বিশেষ। এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? আমি চারটা অপশন বলছি। অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংশ্লেষ, অর্থের রূপান্তর। পটপট বলো। প্রথমে হচ্ছে অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংশ্লেষ, অর্থের রূপান্তর। এখানে অর্থের অপকর্ষ হয়েছে। ঠিক আছে। নেক্সট, ছাত্র শব্দের আদি অর্থ কি? আমি অপশন বলে দিচ্ছি। ছাত্র শব্দের আদি অর্থ হচ্ছে পড়ুয়া, শিষ্য, ছত্রধারী, ছাতু খায় যে। উল্টা অর্থটা হবে ছত্রধারী, অর্থাৎ ছত্র বা ছাতা ধারণ করে যে। আগেকার দিনে রাজারা বা কোনো বড় লোকরা, বড় জমিদার, বা এখনো তোমরা টিভি বিভিন্ন জায়গায় দেখতে পাবে, যখন বাইরে বের হতো পেছন থেকে একজন লোক ছাতাটা ধরে 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 নিয়ে যেত আর কি। হ্যাঁ, তো যে ছাতাটা ধারণ করতো সে হচ্ছে ছাত্র। ছাত্র মানে ছত্র ধারণ করে যে। আর বর্তমান হয়ে গিয়েছে মানে পড়ুয়া আর কি। এটা আদি অর্থ হচ্ছে ছত্র ধারণ করে যে। নেক্সট, হাকিম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে চিকিৎসক। হাকিম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে চিকিৎসক। নেক্সট, বার্ধক্য শব্দের আদি অর্থ। বার্ধক্য শব্দের আদি অর্থ হচ্ছে বৃদ্ধির অবস্থা। বৃদ্ধির অবস্থা, যে বাড়ছে, ক্রমাগত বড় হচ্ছে বা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, তাকে বলা হচ্ছে বার্ধক্য, বৃদ্ধির অবস্থা। আজকে মনে করো একটা গাছ লাগিয়েছো, আজকে এইটুকু আছে, কালকে একটু বড় হলো, পরশু একটু বড়, এইটা হচ্ছে বার্ধক্য। কিন্তু বর্তমান অর্থ হয়ে গেছে যার অনেক বেশি বয়স, হ্যাঁ, মানে যে খুব বুড়ো ব্যক্তি, তাকে বলা হয় বার্ধক্য লোক। কিন্তু আগে ছিল, অর্থ ছিল বৃদ্ধির অবস্থা। নেক্সট, পুরোহিত শব্দের আদি অর্থ কি? পুরোহিত শব্দের আদি অর্থ হচ্ছে পূর্বভাবে থেকে যে সমাজের হিত করে। হ্যাঁ, মানে আগে থেকে যে সমাজের উপকার করে বা হিত করে। কিন্তু বর্তমান অর্থ কি হয়েছে? বর্তমান অর্থ হয়ে গেছে পূজারী। কেমন? নেক্সট, অঞ্চল থেকে এলাকা। এখানে শব্দের পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? অঞ্চল থেকে এলাকা, এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে হচ্ছে অর্থের বিস্তার। এখানে কি হয়েছে? অর্থের বিস্তার হয়েছে। ঠিক আছে। নেক্সট, বিশ্বাস শব্দের আদি অর্থ কি? বিশ্বাস শব্দের আদি অর্থ হচ্ছে আস্থা। বিশ্বাস শব্দের আদি অর্থ কি? না, আস্থা। রাগ শব্দের আদি অর্থ কি? অনুরক্ত হওয়া বা অনুরক্তি। রাগ মানে অনুরক্ত হওয়া, হলো অনুরক্ত, ইনফ্যাচুয়েশন বা রাগ। হ্যাঁ, অনুরক্ত, এখনকার ক্রোধ হয়ে গেছে। আর রাগ মানে আগে হচ্ছে অনুরক্ত হওয়া। নেক্সট, প্রসঙ্গ থেকে বিষয় শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? প্রসঙ্গ গ্রেটার দেন বা সমান চিহ্ন দিয়ে লিখো বিষয়। শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে? অর্থের সংশ্লেষ, অর্থের অপকর্ষ, অর্থের উৎকর্ষ, অর্থের রূপান্তর। হ্যাঁ, এখানে হয়েছে প্রসঙ্গ থেকে বিষয়, হচ্ছে অর্থের সংশ্লেষ, অর্থের অপকর্ষ, অর্থের উৎকর্ষ, অর্থের রূপান্তর। এখানে কি হয়েছে? না, অর্থের রূপান্তর হয়েছে, অর্থের রূপান্তর হয়েছে। হ্যাঁ। নেক্সট, অসভ্য থেকে বর্বর, এখানেও অর্থের রূপান্তর হয়েছে। অসভ্য মানে সভ্যতা জানে না যে, আর বর্বর, বর্বর মানে হচ্ছে অতিরিক্ত, একদম মানে হৃদংসাবৃত্তিপূর্ণ একটা জাতি বা একটা মনোবৃত্তি। হ্যাঁ, সেই জন্য এখানেও কি হয়েছে? এখানে না, অর্থের অসভ্য থেকে বর্বর অর্থের অপকর্ষ হয়েছে, অর্থের অপকর্ষ হয়েছে। তাহলে প্রথমে হলো প্রসঙ্গ থেকে বিষয়, এখানে কি হয়েছে? এখানে অর্থের রূপান্তর হয়েছে। আর নেক্সট হচ্ছে অসভ্য থেকে বর্বর, এখানে কি হয়েছে? না, এখানে অর্থের অসভ্য থেকে বর্বর, এখানে অর্থের অপকর্ষ হয়েছে। কেমন? নেক্সট, মৃগয়া শব্দের আদি অর্থ কি? না, পশু শিকার করা। পশু শিকার করা শব্দের আদি অর্থ কি? পশু শিকার করা, মৃগয়া। নেক্সট, অমূলক শব্দের আদি অর্থ কি? অমূলক শব্দের আদি অর্থ হচ্ছে মূলহীন বা কোনো কোনো মানে যে অরিজিন, হ্যাঁ, বা মূল, এটা ছাড়া, এটা হচ্ছে অমূলক।
আর এখনকার অর্থ কি? এখনকার অর্থ হচ্ছে অকারণ, হ্যাঁ, বা খামোকা। আর আগে অর্থ ছিল মূলহীন। নেক্সট, প্রজা শব্দের আদি অর্থ কি? প্রাণী। প্রজা মানে প্রাণী। আর আজকের দিনে হবে অর্থ হবে রায়ত, চাষি বা রাজার বা কোনো বড় জমিদারের অধীনস্থ যারা বসবাস করে আর কি তারা। কিন্তু আদি অর্থ ছিল কি না প্রাণী। আদি অর্থ কি? প্রাণী। নেক্সট নেক্সট ব্যাঘ্র। ব্যাঘ্র, হ্যাঁ, শব্দের আদি অর্থ কি? বিশেষ আঘ্রাণকারী। ব্যাঘ্র বিশেষ রূপে আঘ্রাণকারী, মানে যার যে বিশেষ রূপে গন্ধ শুঁকতে পারে তাকে বলে ব্যাঘ্র। বর্তমান অর্থ হয়ে গেছে বাঘ। বিশেষ রূপে গন্ধ শুঁকতে কে পারে? কুকুর। বাঘ কিন্তু পারে না, কিন্তু এটা বাঘ হয়ে গেছে। নেক্সট, রাজস্ব থেকে খাজনা, হ্যাঁ, শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর করা হয়েছে? রাজস্ব থেকে খাজনা। রাজস্ব মানে হচ্ছে রাজার মানে রাজার যেটা সম্পত্তি, সেখান থেকে ইন্ডিভিজুয়াল একটা জিনিসই আমরা চলে এসেছি ট্যাক্স বা খাজনা। এখানে শব্দের অর্থ সংকোচ হয়েছে। নেক্সট, অর্থ সংকোচ। নেক্সট, জনপদ পরিবর্তিত অর্থ কি? জনপদের পরিবর্তিত অর্থ হচ্ছে বসতিপূর্ণ গ্রাম। জনপদের পরিবর্তিত অর্থ কি? বসতিপূর্ণ গ্রাম। নেক্সট, মায়া পরিবর্তিত অর্থ কি? মায়া শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে মমতা। আগে অর্থ ছিল ইন্দ্রজাল, এখন হচ্ছে মমতা। নেক্সট, অসুর শব্দের আদি অর্থ দেবতা নয়, সুর নয় যে। সুর মানে হচ্ছে দন্তস্বর অসুর, অসুর মানে হচ্ছে দেবতা। আর অসুর মানে হচ্ছে দেবতা নয় এমন ব্যক্তি। সে মানুষ হতে পারে, সে যে কেউ হতে পারে, কিন্তু পরিবর্তিত অর্থ হয়ে গেছে, এটা আদি অর্থ, পরিবর্তিত অর্থ হয়ে গেছে দৈত্য বা রাক্ষস। কেমন? শ্মশান থেকে শব্দাহের স্থান, এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে? এখানে হচ্ছে অর্থের সংকোচ। শ্মশান থেকে শব্দাহের স্থান, এখানে কি হয়েছে? এখানে অর্থের সংকোচ হয়েছে। নেক্সট নেক্সট হচ্ছে জাপ্প বর্গীয় জয়ে জফলা আকার পয়ে জফলা। জাপ্প বর্গীয় জয়ে জফলা আকার পয়ে জফলা। জাপ্প থেকে গোপনীয়। জাপ্প থেকে বর্গীয় জয়ে জফলা আকার পয়ে জফলা। জাপ্প থেকে গোপনীয়। এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে হচ্ছে অর্থের রূপান্তর। শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর হয়েছে? এখানে অর্থের রূপান্তর। নেক্সট, মুমূর্ষু আদি অর্থ লিখো। মুমূর্ষু আদি অর্থ হচ্ছে, আমি চারটা অপশন বলছি। মুমূর্ষু মৃতপ্রায়, লাশ, অর্ধমৃত, মরতে ইচ্ছুক। এখানে দেখো প্রশ্নটা আছে মুমূর্ষু দেখলেই সবাই মৃতপ্রায় করে দেবে, কিন্তু কোয়েশ্চেনটা তা নয়। কোয়েশ্চেনটা কি আছে? কোয়েশ্চেনটা আছে এর আদি অর্থ রীত, অর্থাৎ আগের অর্থগুলিকে জানতে হবে। তাহলে মুমূর্ষু শব্দের আদি অর্থ কিন্তু মৃতপ্রায় নয়, কারণ মৃতপ্রায় হচ্ছে পরিবর্তে, যে মরতে চলেছে মৃতপ্রায়, সে হচ্ছে মুমূর্ষু। এটা বর্তমান দিনের অর্থ, নবতম অর্থ, পরিবর্তিত অর্থ। লাশটা একবারে হবে না, লাশ আর মুমূর্ষু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অর্ধমৃতটাও হয় না। তাহলে ইয়া রইল কি না, মরতে ইচ্ছুক, এটা হয়ে গেল বাকি রইল, এবং এটাই আদি অর্থ হবে যে মুমূর্ষু শব্দের আদি অর্থ হচ্ছে মরতে ইচ্ছুক। আর কিন্তু বর্তমান যদি অর্থ বলে তাহলে আমরা লিখব মৃতপ্রায়। কেমন? নেক্সট, সার্থক শব্দের পরিবর্তিত অর্থ কি? সার্থক শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে সফল। সার্থক পরিবর্তিত অর্থ কি? সফল। নেক্সট, ইতর থেকে অসভ্য শব্দার্থ পরিবর্তনে কোন রীতি গৃহীত হয়েছে? ইতর থেকে অসভ্য, এখানে অর্থের অপকর্ষ হয়েছে। কি হয়েছে? এখানে অর্থের অপকর্ষ হয়েছে। নেক্সট, দারুণ এর পরিবর্তিত অর্থ কি? দারুণ এর পরিবর্তিত অর্থ হচ্ছে অত্যন্ত। মনে রাখবে, দারুণ এর পরিবর্তিত অর্থ কি? দারুণ এর পরিবর্তিত অর্থ হচ্ছে অত্যন্ত। নেক্সট, উৎপাত নুইসেন্স যাকে ইংরেজিতে বলা হয়। উৎপাত শব্দের আদি অর্থ কি? ওপর থেকে পতন। উৎ মানে ওপর থেকে, পাত মানে পতন হচ্ছে। আর বর্তমানে হচ্ছে উৎপাত করা, অর্থাৎ মানে একটা বিচ্ছিন্ন অবস্থার সৃষ্টি করে দেওয়া আর কি, যাকে ইংরেজিতে নুইসেন্স বলা হয়। নেক্সট, বিবাহ শব্দের আদি অর্থ কি? বিবাহ শব্দের আদি অর্থ বিশেষ রূপে বহন করা, আর বর্তমান অর্থ হচ্ছে পরিণয়। হ্যাঁ, এখানে কি হয়েছে না অর্থের ওই সংক্রম হয়েছে, রূপান্তর হয়েছে। তাহলে আদি অর্থ কি বলছে? বিশেষ রূপে বহন করা।
নেক্সট, রুদ্র শব্দের পরিবর্তিত অর্থ কি? ভয়ঙ্কর। রুদ্র মানে হচ্ছে শিব ঠাকুর আদি অর্থ, কিন্তু পরিবর্তিত অর্থ রুদ্র মূর্তি ধারণ করেছে। রুদ্র মূর্তি মানে ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। রুদ্র মূর্তি মানে এই নয় যে শিবের মতন ধারণ করে জটা মোটা সাপ টাপ লাগিয়ে, হ্যাঁ সেই সব বাগিচার টাগিচার বলে সেই সব নয়। রুদ্র মূর্তি মানে হচ্ছে ভয়ঙ্কর, এখন বর্তমান দিনের এই অর্থ। নেক্সট, শোভা থেকে জনসমাগম। শোভা থেকে জনসমাগম, এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? চারখানা অপশন হচ্ছে অর্থের সংশ্লেষ, অর্থের রূপান্তর, অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ। এখানে হয়েছে অর্থের সংশ্লেষ, অর্থের রূপান্তর, অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ। দেখো এই চারটা অপশন কিন্তু সংশ্লেষ মানে রূপান্তর, তাহলে সংশ্লেষ আর রূপান্তর দুটো অপশনের মধ্যে যে কোনো একটাকে তোমরা রাইট দিতে পারো। ঠিক আছে। নেক্সট, ভৈরব শব্দের আদি অর্থ কি? ভৈরব শব্দের আদি অর্থ হচ্ছে শিবের রূপ বিশেষ। শিবের রূপ বিশেষ মানে শিবের অনেক রূপের মধ্যে একটা রূপ হচ্ছে ভৈরব, হলো আদি অর্থ। শিবের অনেক রূপের মধ্যে একটা রূপ হচ্ছে ভৈরব, শিবের অনেক রূপের মধ্যে একটা রূপ হচ্ছে ভৈরব। কেমন? এটা হচ্ছে ভৈরব শব্দের আদি অর্থ। নেক্সট, তুরঙ্গম। তুরঙ্গম শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অশ্ব বা ঘোড়া। তুরঙ্গম শব্দের পরিবর্তে এখনকার দিনের অর্থ তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া। আচ্ছা, শৃঙ্গ শব্দের আদি অর্থ কি? শৃঙ্গ মানে হচ্ছে শিকড়। সিংহ, শৃঙ্গ, সিংহ লয়, শৃঙ্গ তালিপস রি উময় গয়ে, তালিপস রি উময় গয়ে। শৃঙ্গ শব্দের আদি অর্থ যেটা সেটা হচ্ছে কি? শিখর। বজ্রী, ব বর্গীয় জয় রফলা দীর্ঘই, ব বর্গীয় জয় রফলা দীর্ঘই। বজ্রী শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে ইন্দ্র, বজ্র ধারণ করে যে, অর্থাৎ ইন্দ্র। হ্যাঁ। নেক্সট, সতী থেকে সাধ্বী, দন্তস্বয় আকার ধয় বয়ে দীর্ঘই। সতী থেকে সাধ্বী, সতী থেকে সাধ্বী, সতী থেকে সাধ্বী। তাহলে এখানে সাধ্বী বানানো হচ্ছে দন্তস্বয় আকার ধয় বয়ে দীর্ঘই। তাহলে সতী থেকে সাধ্বী, এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে হয়েছে কিনা অর্থের রূপান্তর। শব্দার্থ পরিবর্তন কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে অর্থের রূপান্তর। নেক্সট, ভীম মানে পরিবর্তিত অর্থ কি? ভীম পরিবর্তিত অর্থ হচ্ছে বিরাট শক্তিশালী, কিন্তু ভীম শব্দের আদি অর্থ হচ্ছে ওই পাণ্ডব, দ্বিতীয় বা 2 নম্বর পাণ্ডব, কিন্তু মানে ভীম রূপ কায়া আর কি, মানে যে প্রচন্ড শক্তিশালী, বেশ হৃষ্টপুষ্ট দেহ আর কি, চওড়া চওড়া ছাতি বুকে, তাকে বলা হচ্ছে ভীম। নেক্সট, রথীবৃন্দ এর আদি অর্থ কি? রথ সেনাবাহিনী। 4 প্রকারের সেনাবাহিনী হয়, তোমরা সকলেই জানো। প্রথমে হচ্ছে অশ্ব, তারপরে হচ্ছে রথী, মানে যারা অশ্ব মানে হচ্ছে যারা ঘোড়ায় চেপে যুদ্ধ করে, রথী মানে হচ্ছে যারা রথে চেপে যুদ্ধ করে, আর গজের উপরে যারা চেপে যুদ্ধ করে তারা এক রকম, আর এক রকম পদাতিক। এর মধ্যে রথী মানে হচ্ছে মানে যারা রথে চেপে যুদ্ধ করে, আর রথী বৃন্দ মানে অনেক রথী আর কি, হলো। এটা হচ্ছে সব আদি অর্থ। নেক্সট, চতুরঙ্গ। হ্যাঁ, পরিবর্তিত অর্থ লিখো। চতুরঙ্গ পরিবর্তিত অর্থ হচ্ছে ওই যে 4 প্রকারের সেনাবাহিনী বললাম, অর্থাৎ হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক, এই 4 প্রকারের সেনাবাহিনীকে একসঙ্গে এখনকার দিনে চতুরঙ্গ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তিত অর্থ। আর আদি অর্থ কি? 4টি অঙ্গ, যে কোনো 4টি অঙ্গ হইতে পারে, হলো। যেমন একটা চতুর্ভুজের 4টি কোণ আছে, সেটা তার চতুরঙ্গ। আমাদের 2 হাত 2 পা চতুরঙ্গ। কিন্তু চতুরঙ্গ বলতে আজকের দিনে এটা আদি অর্থ, আর আজকের দিনে একটা জিনিসই বুঝবো, সেটা হচ্ছে ওই যে হস্তি, অশ্ব, রথ এবং পদার্থী, এই 4টা বিষয়কে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ। নেক্সট, ধনুর্ধর। ধনুর্ধর থেকে যোদ্ধা, এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি কার্যকর করা হয়েছে? অর্থ সংশ্লেষ। ধনুর্ধর থেকে যোদ্ধা। ধনুর্ধর মানে হচ্ছে যে ধনু চালাতে যে খুব দক্ষ। হ্যাঁ, ধনু আর ধেনু দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। ধনু মানে হচ্ছে অস্ত্র বিশেষ, যেটা অর্জুন ব্যবহার করত, বা অন্যান্য অনেক রথী ব্যবহার করত, কর্ণটন ইত্যাদি। আর ধেনু মানে হচ্ছে গরু। দুটোর মধ্যে কিন্তু আলাদা, পুরোপুরি আলাদা জিনিস। তো ধনুর্ধর মানে হচ্ছে যে ধনু ধারণ করে। আর যোদ্ধা, যোদ্ধা মানে যে কোনো যোদ্ধা হতে পারে। সে ধনু ধনু ধারণ করতে পারে, সে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে পারে, বা এখনকার দিনে করোনা ভাইরাসের অ্যাটাক করতে পারে। ঠিক আছে, তো ধনুর থেকে যোদ্ধা
এটা পরিবর্তন হয়ে গেছে, এটা হয়ে গেছে শব্দের অর্থের সংশ্লেষ। নেক্সট, বিড়ালাক্ষ পরিবর্তিত অর্থ কি? বিড়ালাক্ষ পরিবর্তিত অর্থ হচ্ছে বিড়াল, রাক্ষস সেনাপতি, একটা পরিবর্তিত অর্থ। আর আদি অর্থ হচ্ছে বিড়ালের মতো অক্ষিজার, বিড়ালের অক্ষি গলকের মতো অক্ষিজার আর কি, তাকে বলা হয় বিড়ালাক্ষ। কিন্তু এটা হচ্ছে রাবণের একজন সেনাপতি ছিল বিড়ালাক্ষ, রাক্ষস সেনাপতি, এটা পরিবর্তিত অর্থ। নেক্সট, রাঘব শব্দের আদি অর্থ কি? রাঘব শব্দের আদি অর্থ হচ্ছে রঘু বংশজ, রঘু বংশজ মানে জাত, রঘু বংশের জাত, অতএব রাঘব আদি অর্থ। নেক্সট, সিংহনাদ থেকে গম্ভীর শব্দ শব্দার্থ পরিবর্তনের কোন রীতি কার্যকর করা হয়েছে? সিংহনাদ অর্থাৎ সিংহ যেরকম আওয়াজ করে সেই রকম আওয়াজ থেকে গম্ভীর শব্দ হলো। সিংহের আওয়াজ গম্ভীর, যে কোনো শব্দকে বোঝানো হবে। আগে সিংহের ডাককে বোঝানো হতো, এখন যে কোনো শব্দকে বোঝানো হবে। এখানে কোন রীতি কার্যকর করা হয়েছে? এখানে অর্থের বিস্তার। কেমন? আগে শুধু সিংহের নাদকে বোঝানো হতো, এখন যে কোনো আওয়াজকে বোঝানো হচ্ছে, এখানে অর্থের বিস্তার। নেক্সট, ভূধর, ভূধর পরিবর্তিত অর্থ কি? না পর্বত। ভূ মানে হচ্ছে পাহাড়, আর ধর মানে ধারণকে, কিন্তু পরিবর্তিত অর্থ চেয়েছে। কোয়েশ্চেনটা কি দিয়েছে সবসময় সেটা আগে তোমরা দেখবে। পরিবর্তিত অর্থ চেয়েছে, অর্থাৎ পরিবর্তিত অর্থ এখানে কি হবে? না এখানে পর্বত। সাঞ্জোয়া থেকে বর্ম, সাঞ্জোয়া দন্ত চন্দ্রবিন্দু আকার বর্গীয় জয় ওকার অন্তস্থ আকার, সাঞ্জোয়া থেকে বর্ম শব্দের পরিবর্তিত মানে এখানে ধ্বনি পরিবর্তন কোন রীতি কার্যকর করা হয়েছে? সাঞ্জোয়া থেকে বর্ম, এখানে অর্থের সংকোচ, কেমন? অর্থের সংকোচ। নেক্সট, সিন্ধু থেকে সমুদ্র, এখানে কোন রীতি কার্যকর করা হয়েছে? সিন্ধু মানে হচ্ছে এক ধরনের নদী, এখন বলা হচ্ছে সমুদ্র, কেমন? এটা পুরোপুরি নদী সমুদ্র পুরোপুরি আলাদা জিনিস, কিন্তু এখানে হচ্ছে অর্থের রূপান্তর। তাহলে এই 50টা আজকে তোমাদের দিন জন্য রইল। মোট আমাদের শব্দার্থ পরিবর্তন 150টা হয়ে গেল, আর মোটামুটি ওই 45-45টার মতন আছে। আরেকদিন আরেকটা ভিডিওতেও সেগুলো আপলোড করা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ আজকে আরো 50টা করে দিচ্ছি। লয়াকার গয়াকার ডয় শূন্য লাগার, লয়াকার গয়াকার ডয় শূন্য লাগার শব্দের বিপরীত শব্দ কি? লাগার শব্দের বিপরীত শব্দ হচ্ছে অসম্বন্ধ, মনে রাখবে। এগুলো একটু আনকমন, ওই জন্য ভিডিওগুলো একটু তোমরা ভালো করে দেখো, এবং যেগুলো তোমাদের মনে হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করবে। লাগার শব্দের বিপরীত শব্দ হচ্ছে অসম্বন্ধ। লুপ্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে লুপ্ত, শব্দের বিপরীত শব্দ হচ্ছে লুপ্ত, শব্দের বিপরীত শব্দ হচ্ছে একদম লুপ্ত হয়ে যাওয়া, মানে শেষ হয়ে যাওয়া। তার উল্টা হচ্ছে উচ্চারিত। লুপ্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? উচ্চারিত। কিভাবে হলো না হলো সেটা তোমরা একটু বলবে। উচ্চারিত মানে উচ্চারণ হচ্ছে, আর লুপ্ত মানে একদম লুপ্ত শব্দের আদি অর্থ কিন্তু অন্যরকম, অনেক রকম ক্রাইটেরিয়া এখানে কাজ করে। 4টে অপশন আছে। লুপ্ত মানে হচ্ছে সুপ্ত, বিপরীত শব্দ সুপ্ত হতে পারে, উত্তপ্ত হতে, দুটোই হবে না। সুপ্ত মানে একদম লুকিয়ে থাকা, আর উত্তপ্ত মানে হচ্ছে গরম, সেটা হবে না। প্রস্ফুটিত ফুটে ওঠা, সেটা তো হবেই না। তাহলে বাকি রইল উচ্চারিত, এটাই হবে। নেক্সট, সংস্থ তালিপস্য অনুস্বার দন্তস্বয়ত হয়। সংস্থ তালিপস্য অনুস্বার দন্তস্বয়ত হয়, সংস্থ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অকল্যাণযুক্ত, অকল্যাণযুক্ত। নেক্সট, সটিত তালিপস্য টয়রস্থিত, তালিপস্য টয়রস্থিত, সটিত বিপরীত শব্দ হচ্ছে সতেজ, বিপরীত শব্দ কি? সতেজ। সপ্ত তালিপস্যয় পয়তয়, দন্তস্ব পয়তয় লয়, তালিপস্যয় পয়তয় সপ্ত, সপ্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে আশিস প্রাপ্ত। সপ্ত মানে হচ্ছে অভিশপ্ত, যে মানে সাপ পেয়েছে আর কি, তালিপস্য আগার পর। এখানে হচ্ছে আশিস প্রাপ্ত, যে আশীর্বাদ পেয়েছে। নেক্সট, তালিপস্য চন্দ্রবিন্দু আকার ডয় শূন্যের আকার সাড়া, তালিপস্য চন্দ্রবিন্দু আকার ডয় শূন্যের আকার সাড়া বিপরীত শব্দ হচ্ছে ফলপ্রসূ, বিপরীত শব্দ হচ্ছে ফলপ্রসূ। নেক্সট, ষাঠ্য তালিপস্য আকার ঠয় জ ফলা, ষাঠ্য ষটে ষাঠ্যং সমাচরে, সেই বলে ষাঠ্য তালিপস্য আকার ঠয় জ ফলা বিপরীত শব্দ হচ্ছে অসঠতা। হ্যাঁ, ষট মানে হচ্ছে প্রবঞ্চক, যে লোক ঠকায়, তাই ষাঠ্য এর উল্টা হচ্ছে অসঠতা, যে লোক ঠকায় না। নেক্সট, শীর্ষ বিপরীত শব্দ হচ্ছে শীর্ষ, মানে হচ্ছে একদম উপরে আর কি।
এর বিপরীত শব্দ হচ্ছে পদ। শীর্ষ মানেও মাথা, বিপরীত শব্দ হচ্ছে পদ বা পা, যাই হোক। শিলিত, হ্যাঁ মার্জিত আর কি, তালব্য শ দীর্ঘই লয় হস্যইত, শিলিত। এর বিপরীত শব্দ হচ্ছে অনালোচিত, অনালোচিত। নেক্সট শ্লাঘা, তালব্য শ লয় আকার ঘয় আকার। শ্লাঘা মানে জানো কি? শ্লাঘা মানে হচ্ছে অহংকার, হ্যাঁ শ্লাঘা, আত্মশ্লাঘা বা অহংকার। এর উল্টো হবে নিন্দা। নিরহংকারও হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই এই চারটা অপশনের মধ্যে নিচে এই চারটা অপশন মানে বলে দিচ্ছি: ভর্ৎসনা, দুর্বাক্য, দুর্ব্যবহার আর নিন্দা। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে নিন্দা। নেক্সট সংবৃত্তি, বিপরীত শব্দ হচ্ছে প্রকাশ্য। সংবৃত্তি মানে হচ্ছে গোপন, বিপরীত শব্দ হচ্ছে প্রকাশ্য। নেক্সট সংবৃত, বিপরীত শব্দ হচ্ছে জীবিত তুল্য। সংবৃত বিপরীত শব্দ হচ্ছে জীবিত তুল্য। নেক্সট সংলীন, বিপরীত শব্দ হচ্ছে জাগ্রত। সংলীন বিপরীত শব্দ কি? জাগ্রত। নেক্সট সংহনন, বিপরীত শব্দ দুর্বল। সংহনন বিপরীত শব্দ দুর্বল। সংহৃত, হয়রিত, সংহৃত, আগেরটা ছিল সংমৃত যেটাতে বললাম ময়রিত, যেটাতে বললাম জীবিত তুল্য, আর এটা সংহৃত তন্ত্রস অনুসার হয়রিত, সংহৃত। এর উল্টা হচ্ছে বাহুল্য। উল্টা কি? বাহুল্য। নেক্সট শখ, তালব্য শ ক, শখ, হ্যাঁ এর বিপরীত শব্দ হচ্ছে অখ্যাতি। শখ বিপরীত শব্দ হচ্ছে অখ্যাতি। তালব্য শ ক বানান লিখবে, তালব্য শ ক বানান লিখবে। নেক্সট স কৈত, স কৈতব, দন্ত স কয়ৈতব, কৈতব, স কৈতব। বিপরীত শব্দ হচ্ছে বোকা। স কৈতব বিপরীত শব্দ কি হবে? বোকা। নেক্সট সঘৃণ, সঘৃণ বিপরীত শব্দ হচ্ছে শ্রদ্ধাযুক্ত। সঘৃণ বিপরীত শব্দ কি হবে? শ্রদ্ধা যুক্ত। সঘৃণ সমাস কি হবে? ঘৃণার সহিত বর্তমান, যাকে ঘৃণা করা হয় তার উল্টা হচ্ছে কি? শ্রদ্ধাযুক্ত। নেক্সট সংঘটন, স উময় ঘয়ে ট দন্তন্য। সংঘটন উল্টা কি হবে? অসম্পূর্ণ। উল্টা কি হবে? অসম্পূর্ণ। নেক্সট সং দন্তস্ব ইয় বর্গার্য লয়ে পয়ে হলো সংজল্প, সংকল্প লয়, সংজল্প। দন্তস্ব ইয় বর্গীয় জ লয়ে পয়ে, এগুলো আনকমন ওয়ার্ড, ওই জন্য একটু ভালো করে তোমরা নোট ডাউন করে নেবে। দন্তস্ব ইয় বর্গার্যয়ে লয়ে পয়ে, সংজল্প। এর বিপরীত শব্দ হচ্ছে কোলাহলহীন, হ্যাঁ মানে সংজল্প অর্থাৎ জল্পনার সহিত বর্তমান, অনেক কোলাহল বা জল্পনা করা হয় যেখানে। এর উল্টা হবে কি? কোলাহলহীন। নেক্সট সংজাত, সংজাত বিপরীত শব্দ হচ্ছে অনুৎপন্ন। সংজাত এর বিপরীত শব্দ কি হবে? অনুৎপন্ন। কেমন? নেক্সট সন্তরণ, বিপরীত শব্দ হচ্ছে অনতিক্রম্য। সন্তরণ বিপরীত শব্দ হচ্ছে অনতিক্রম্য। নেক্সট সন্তর্জন, দন্তস্বয় দন্তন্নয় তয়ে বর্গয় বর্গজয় রেপ দন্তন্য। সন্তর্জন দন্তস্ব দন্তন্নয় তয়ে বর্গয় বর্গজয় রেপ দন্তন্য। সন্তর্জন বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। বিপরীত শব্দ কি? প্রশংসা। নেক্সট সন্ধার্ঘ, দন্তস্বয় দন্তন্নয় ধয় আকার ঘয় রেফ জ ফলা। সন্ধার্ঘ বিপরীত শব্দ হচ্ছে অননুষ্ঠেয়, অদন্তন্য দন্তন্য হস্য মূর্ধন্য স ঠয়কার অন্তস্থ, অনুষ্ঠেয়। নেক্সট সম্পর্ক, দন্তস্ব ম পয়রেফ ক, সম্পর্ক, একসঙ্গে লিখতে পারো সম্পর্ক। উল্টা কি হবে? না নিঃসম্পর্ক। সম্পর্ক দন্তস্ব ময় পয়রেফ ক, সম্পর্ক। এর বিপরীত শব্দ হচ্ছে নিঃসম্পর্ক। নেক্সট সমাঘাত, বিপরীত শব্দ কোনটি? সমাঘাত বিপরীত শব্দ হচ্ছে মৈত্রী। সমভাবে আঘাত, তার উল্টা হচ্ছে মৈত্রী। নেক্সট সমাচয়ন, এর বিপরীত শব্দ হচ্ছে বিরল। সমাচয়ন এর বিপরীত শব্দ হচ্ছে বিরল। সমাতত, দন্তস্ব ময়াকার তত, সমাতত। এর বিপরীত শব্দ হচ্ছে অনতি দীর্ঘ। এর বিপরীত শব্দ কি? অনতি দীর্ঘ। সাটন, দন্তসাকার ট দন্তন্য, সাটন বিপরীত শব্দ হচ্ছে প্রত্যাঘাত। সাটন বিপরীত শব্দ হচ্ছে প্রত্যাঘাত। সিনচিল, দন্তস্বর সি ইয়চয় রস্যই ল, সিনচিল
বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক। সিনচিল মানে ভেজা, সিঞ্চিত মানে অনেকটা তাই, সিনচিল এর বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক। কেমন? নেক্সট নেক্সট হচ্ছে শুধু, তালপস হস্যও দয়া হস্য, শুধু, হ্যাঁ শুধু না, তালপস সরি দন্ত সহস্য দয় হস্য, শুধু, দন্ত সহস্যও দয় হস্য, ভুল বললাম আগেরটা, দন্ত সহস্যও দয় হস্য, শুধু। শুধু বিপরীত শব্দ হচ্ছে অশুদ্ধ, শুদ্ধ থেকে শুদ্ধ থেকে অশুদ্ধ। নেক্সট সুনয়, দন্ত সু দন্ত ন অন্তস্থ, সুনয় থেকে শোভন, বিপরীত শব্দ হচ্ছে শোভন। সুরসাল, সুরসাল হলো, এর বিপরীত শব্দ হচ্ছে মানে রস নেই যেখানে, বা স্বাদহীন, স্বাদহীন। নেক্সট সৃজিত, সৃজিত দন্ত রি বর্গজ হস্যিত, সৃজিত এর উল্টা হবে অনুৎপাদিত, এর উল্টা কি হবে? অনুৎপাদিত। নেক্সট হরক, হরখ, হরক বিপরীত শব্দ হবে কি? দুঃখিত হওয়া, হরক বিপরীত শব্দ হবে কি? দুঃখিত হওয়া। নেক্সট হাতব্য, হয়াকার হা ত বয়জফলা তব্য, হাতব্য এর বিপরীত শব্দ কি হবে? গ্রহণীয়, হাতব্য বিপরীত শব্দ হবে গ্রহণীয়। হাবাস, হয়াকার বয়াকার দন্তস্ব, হাবাস এর বিপরীত শব্দ হবে কি? অনিচ্ছা, হাবাস এর বিপরীত শব্দ অনিচ্ছা। অঙ্কুরিত বিপরীত শব্দ হচ্ছে বৃক্ষায়িত, নিরঙ্কুরিত লয় কিন্তু, অঙ্কুরিত এর উল্টা হবে বৃক্ষায়িত হলো। আচ্ছা, অঙ্কুরিত মানে হচ্ছে যার অঙ্কুর বের হয়েছে, আর নিরঙ্কুরিত মানে অঙ্কুর বের হয়নি, কিন্তু এর উল্টাটা নিরঙ্কুরিত করার থেকে বৃক্ষায়িত করাটাই বেশি ভালো। নেক্সট আর্থিক, হ্যাঁ পারমার্থিক, আর্থিক পারমার্থিক। উত্তাপ এটা জানোই, অনুত্তাপ, নিরুত্তাপ, আর অপশন যদি শৈত্য থাকে তো শৈত্যও হবে, যেটা অপশনে থাকবে। উদ্যতি বিরতি, এটা করানো হয়েছে, উদ্যতি বিরতি। নেক্সট উদ্যত সংযত, উদ্যত সংযত। উপবাসী ভুক্ত, উপবাসী উল্টা হবে উপবাসী মানে যে উপবাস করে আছে, আর ভুক্ত মানে যে খেয়েছে, ভুক্ত ভয়স্ব কয়তয়। অদ্ভুত, অদ্ভুত এর বিপরীত শব্দ হচ্ছে বিলীন, হ্যালো বিলীন, অদ্ভুত এর বিপরীত শব্দ হচ্ছে বিলীন। নেক্সট উন্নীত, হর্ষ দন্ত দন্ত দীর্ঘহিত, উন্নীত এর বিপরীত শব্দ হচ্ছে অবনমিত, অবনমিত। কৃষ বিপরীত শব্দ হচ্ছে স্থূল। কালিমা বিপরীত শব্দ হচ্ছে গরিমা। কেবল বিপরীত শব্দ হচ্ছে অধিকন্তু, এগুলো খুব আসে, কেবল, হ্যাঁ জল মাত্রতে কেবল জল, কেবল এর বিপরীত শব্দ কি? অধিকন্তু। আচ্ছা, আর কুৎসা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা, কুৎসা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। আজকের জন্য রইল। এরপরে সমাস নিয়ে একটু আলোচনা আমি করব মোটামুটি। দেখো সমাস এই কথাটি মানে অ্যাকচুয়ালি বোর্ডে লিখে দিলে তোমাদের সুবিধা হয়, কিন্তু বাড়িতে তো বোর্ডের অত ইয়ে নেই, প্রামাণিকতা নেই, সেই জন্য আমি মোটামুটি বলছি, একটু তোমরা ধৈর্য সহকারে শোনো। টেট পরীক্ষায় কারক সমাস এগুলো কমন জিনিস, এগুলো আসেই, আসবেও, তোমাদের বেলাতেও আসবে, আর এখনকার দিনে ছন্দ অলঙ্কার দেওয়া হচ্ছে, সেগুলো আমি ভিডিও বানাবো। তো সমাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি না, এটা খুব ইজি জিনিস যদি তোমরা একটু ভালো করে ব্যাপারটাকে বুঝতে পারো। সমাস পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন। আমি সমাস নিয়ে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও করব, কিন্তু এই ক্রমে ক্রমে একটু তোমাদেরকে শুধু তোমরা একটু শুনে রাখো, যাতে আমি সমাসের মূল ভিডিও যখন করবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। লেখার বেশি দরকার নেই, খালি একটু শুনে রাখো। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের মিলনকে আমরা সমাস বলি। দুটি পদ পাশাপাশি আছে, যেমন বৃক্ষ আর ছায়া, এই দুটি একটা আলাদা আলাদা পৃথক পৃথক পদ, একসঙ্গে করে দিচ্ছি বৃক্ষ ছায়া। তাহলে বৃক্ষ এবং ছায়া এই দুটোকে যখন একসঙ্গে করলাম তখন হলো কি না বৃক্ষ ছায়া। দুটি পদ যখন মিলবে, মিলে পরে দেখতে হবে যে কানে শুনতে ভালো লাগছে কিনা। যদি শুনতে ভালো লাগে, দুটি পদে মিলার আরেকটা নিয়ম, মানে নিয়মকে আমরা সমাস বলছি, তবে কিন্তু সেটা পাশাপাশি মিলবে। বৃক্ষ ছায়া থেকে বৃক্ষ ছায়া হয়ে গেছে,
কিন্তু শিশু আর উদ্যান শিশুদ্যান হয়নি। শিশু আর উদ্যান শিশুদ্যান করলে শুনতে খারাপ লাগছে, ওই জন্য আমরা কি করেছি না শিশু হাইফেন দিয়ে উদ্যান, মাঝখানে একটা হাইফেন দিয়ে দুটি পদকে পরস্পর রাখা হয়। তাহলে দুটি পাশাপাশি অবস্থিত অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। এই যে বৃক্ষচ্ছায়া, এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। এবারে এই বৃক্ষচ্ছায়া যেটা, এটাকে যদি ভাঙিয়ে আমি তাহলে পাবো বৃক্ষের ছায়া, বৃক্ষের ছায়া। আর বৃক্ষচ্ছায়া এটাকে, এই গোটা অংশটাকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। বুঝতে পারলে? সমস্ত পদের অর্থ যে বাক্যের দ্বারা বিশ্লেষণ করে দেখানো হয় সে বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদের অর্থ যে বাক্যের দ্বারা বিশ্লেষণ করে দেখানো হয় সে বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন পীতাম্বর, এটা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এটাকে ভাঙছি পিত অম্বর যার। যেমন রথ দেখা, এটা সমস্ত পদ, এটাকে ভাঙছি রথকে দেখা। তাহলে এই যে বাক্যের দ্বারা আমি সমস্ত পদকে ভেঙে দিচ্ছি, এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য। মনে রাখবে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ আর ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। কেমন? এবারে যে যে মানে দুটি পদের যে পদ যে সামনে থাকবে তাকে বলা হচ্ছে পূর্বপদ, আর যে পদটি পরে থাকবে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। বৃক্ষ ছায়া, বৃক্ষ হচ্ছে পূর্বপদ, ছায়া হচ্ছে পরপদ। পীতাম্বর, পিতটা হচ্ছে পূর্বপদ, অম্বরটা হচ্ছে উত্তরপদ। আর কি বললাম যেন, রথ দেখা, রথটা হচ্ছে পূর্বপদ, দেখাটা হচ্ছে উত্তরপদ। অনেক সময় মাঝখানে একটা পদ থাকে তাকে মধ্যপদ বলা হয়। যেমন হাত ঘড়ি, হাতে পরবার ঘড়ি, পরবারটা হচ্ছে মধ্যপদ। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে চিহ্নিতটা হচ্ছে মধ্যপদ। অনেক সময় থাকে, সেজন্য সংজ্ঞায় বলা হয়েছে দুই বা ততোধিক পদের মিলনকে। মিনিমাম দুটি পদ মিলবে, ম্যাক্সিমাম তার বেশি পদও মিলতে পারে। হলো? তাহলে কি হয়ে গেল যে এখান থেকে আমরা জানলাম সমাস কাকে বলে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। আচ্ছা, সমাস বদ্ধ পদের সমাস বা সমস্ত পদের অর্থ যে বাক্যের দ্বারা বিশ্লেষণ করে দেখানো তাকে ব্যাস বাক্য বলে। ব্যাস বাক্যের দ্বারা সংগঠিত পদকে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলে। ব্যাস বাক্যের দ্বারা সংগঠিত পদকে সমাসবদ্ধ বা সমস্ত পদ বলে। সমস্ত পদের অন্তর্গত পূর্বের পদকে পূর্বপদ, পরের পদকে পরপদ বলে। এবং এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। বুঝা গেল? পুরো পদ এবং পরপদ, হ্যাঁ, পরস্পর যে মিলন হচ্ছে নিয়ে পরে একটা সমস্ত পদ তৈরি করছে, যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, আর ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। এবারে সন্ধির সঙ্গে এর কিছু কিছু পার্থক্য আছে। দেখবে উভয়ে কিন্তু সন্ধি শব্দের অর্থ মিলন, আর সমাসেও কিন্তু মিলন হচ্ছে, কিন্তু মূল পার্থক্য হচ্ছে যে সন্ধিতে পরস্পর সৈন্য দুই বর্ণের মিলন হয়, আর সমাসে পরস্পর সন্নিহিত দুই পদের মিলন হয়। এটা হচ্ছে মূল পার্থক্য, মনে রাখবে। সন্ধিতে দুটা বর্ণের মিলন হচ্ছে, আর সমাসে দুটি পদের মিলন হচ্ছে। বর্ণ পদে দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। এছাড়াও সন্ধি সমাসে অনেক পার্থক্য আছে, সেই সমস্ত পার্থক্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর সাহিত্য ইতিহাস নিয়ে আজকে আর সময় নেই, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সমাসের ফার্স্ট ক্লাস একটু ভালো করে দেখো। আর তোমাদের আমি কিছু কিছু দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যে ওই যে 10টা মোটামুটি আমি বলে দিচ্ছি, সেই 10টার তোমরা কি করবে না, তোমরা খালি ওই আমি সমস্ত পদটা বলে দিচ্ছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে ব্যাস বাক্যটা করবে। দেখো, ব্যাস বাক্য করার, বাংলা ব্যাস বাক্য করার কিন্তু কোনো নিয়ম নেই। হ্যাঁ, সমাসের ক্ষেত্রে স্যার ব্যাস বাক্যটা করবো কি করে, এটা তোমাদের নিজেদের বুদ্ধি অনুসারে করতে হবে। যেমন রথ দেখা, রথকে দেখা, মামা বাড়ি, মামাদের বাড়ি, হলো? তারপরে সস্ত্রী, স্ত্রীর সহিত বর্তমান, এগুলা কীরকমভাবে করবে ব্যাস বাক্য, হাত ঘড়ি, হাতে পরবার ঘড়ি, সমস্ত পদ্ধতি কীরকমভাবে ভাঙবো তোমাদের ব্যাপার। তো আমি যাই হোক 10টা মোটামুটি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এবং এই হোমওয়ার্কগুলি তোমরা আমাকে এখন নোট ডাউন করে রাখো। স্বাভাবিক পরিস্থিতি হলে আমাকে বলবে, অথবা আমাকে সরাসরি ফোনেও তুমি আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে পারো। আমাকে ফোনে সবসময় পাওয়া যাবে, যে কোনো সময়। তোমরা একটু ব্যাস বাক্য করবে, নিজেরা করবে, আর যদি পারো, যারা মনে ক্লাসগুলো করানো হয়েছে তারা যদি পারো তো সমাসও নির্ণয় করে রাখবে। হ্যাঁ, আচ্ছা, লিখো সক্ষেত্র। 1 নম্বর হচ্ছে সক্ষেত্র, এর ব্যাস বাক্য কী হবে তোমরা করবে। 2 নম্বর লিখো
আহ, অনভিপ্রেত, 2 নম্বর হচ্ছে অনভিপ্রেত। 3 নম্বর ঘর পাগল, ঘর পাগল। 4 নম্বর পাঠ বিরত, পাঠ বিরত। 5 নম্বর হচ্ছে বিপদাপন্ন, বিপদাপন্ন। 6 নম্বর হচ্ছে পঙ্কলিপ্ত, পঙ্কলিপ্ত। 7 নম্বর ক্ষুধার্ত। 8 নম্বর আশাহত, 7 নম্বর ক্ষুধার্ত, 8 নম্বর আশাহত। 9 নম্বর কুসুমাস্তীর্ণ, কুসুমাস্তীর্ণ। এবং 10 নম্বর হচ্ছে অগ্নিশুদ্ধা, অগ্নিশুদ্ধা। এই 10টা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল, এবং তোমরা এগুলো অবশ্যই ব্যাস বাক্য করবে, আর যারা যারা পারবে তারা তারা সমাসও নির্ণয় করবে। তারপর হয় আমাকে সমস্ত কিছু স্বাভাবিক হলে তারপর আমাকে দেখাবে, নাহলে ফোনে আমার সঙ্গে কনসাল্ট করবে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা সকলের বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, আর সে এডুকেশনের সঙ্গে থাকো। অবশ্যই পড়াশোনা করো, সামনে যার যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালো করে দাও। 2021 সালের লোকসভা ইলেকশনের আগে অবশ্যই টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, এবং তারপর টেট পরীক্ষাও হবে। তোমরা সুযোগ খুব জরুরি পর জীবনে একবার পাবে। যাদের এজ একটু বেশি আর কি তাদের জন্য, যাদের এজ কম তারা হয়তো 2-3 বার পাবে, কিন্তু এজ যাদের বেশি, হ্যাঁ, তারা কিন্তু জীবনে একবার পাবে টেট পরীক্ষা। সুতরাং তোমরা একটু ভালো করে তৈরি হয়ে যাও, এবং তোমরা একবারেই যাতে তোমরা লাগাতে পারো, তাই তো? 150 নম্বরের মধ্যে 90 নম্বর পেতে হবে। এইবারে টেট পরীক্ষায় জালিয়াতি হওয়ার সম্ভাবনা খুব কম। সরকার সর্বতভাবে ফেঁসে গেছে, যেহেতু ওরা ফেস রিক্রুটমেন্ট করতে বাধ্য। সেই জন্য এই করোনার এটাকে তোমরা একটু ভালোভাবে নাও, করোনার এই যে ছুটিটাকে। এর সদর্থক অনেক দিক রয়েছে, যে কোনো দুরবস্থায় আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, এবং আরসি এডুকেশনের সঙ্গে থাকো। আরসি এডুকেশনও তোমাদের সঙ্গে আছে। সবাই ভালো থাকো, এই বলে আজকের মতো শেষ করছি। নমস্কার।